তাহলে দেখো হ্যাঁ যে ফ্যানের রোটেশন শুনতে সমস্যা হয় হ্যাঁ আচ্ছা দেখো তাহলে সিম্প্যাথেটিক সিনারিও লজিক্যালি মনে রাখবা যে কেন পিউপিল বড় হয় কারণ তুমি বিপদে পড়লে সিম্প্যাথেটিক সিনারিও কাজ করে বিপদে পড়লে হঠাৎ বাঘ দেখেছো তার মানে তোমাকে কিছু একটা করতে হবে তখন বেশি বেশি আলো যেন চোখে আসে এই জন্য যাতে তুমি পালানোর পথ খুঁজে পাও এই জন্য চোখ তখন হচ্ছে বড় হয়ে যায় চোখও মানুষ বড় ভয় পেলে বড় হয়ে যায় ভয় পেলে বড় হয়ে যায় মানে কি চোখও বড় হয় পিউপিলও বড় হয় বুঝছো তো তারপরে কি হবে যে এখন কিন্তু তোমার যে পেশিগুলোতে বেশি বেশি রক্ত আসতে হবে কারণ রক্ত তো পুষ্টি নিয়ে আসে গ্লুকোজ নিয়ে আসে তাই না এবং পেশিগুলোতে যদি গ্লুকোজ বেশি পোষায় তাহলে এটিপি বেশি তৈরি হবে তাহলে তোমার দৌড়ানোর শক্তি পাবা তুমি সেই কারণে হার্টবিট সবার আগে চলে যায় ভয় পেলে মানুষের হার্টবিট বাড়ে না হ্যাঁ অনেক বাড়ে তাহলে এগুলো কিন্তু সব হলো সিম্প্যাথেটিক সিনারিওর কারণে হয় বুঝছো তাহলে হার্টবিট বেড়ে যাওয়া হার্টবিট কি হওয়া বেড়ে যাওয়া বুঝতে পারছো পরিপাকতন্ত্রের কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় কারণ হলো যে এখন হচ্ছে এটিপি খরচ করা যাবে না পরিপাকতন্ত্রের কাজ ওই সময় সাময়িক সময়ের জন্য কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায় বুঝতে পারছো কিন্তু স্যার হ্যাঁ বলো ভয় পেলে তো কেউ কিছু করে দেয় ও আচ্ছা এটা কেন কিছু করে দেয় যে কারণ হচ্ছে যখন রক্ত সঞ্চালন বেশি হয় পেশিগুলা বেশি কাজ করে তখন পেশিগুলা সংকোচন প্রসারণ করে স্বয়ংক্রিয়ভাবে ওই সময় দেখা যায় যে ওই সংকোচন প্রসারণ কোথাও হয়ে যায় বুঝছো এই আর কি। হ্যাঁ তবে পরিপাকতন্ত্রের ব্যাপারটা তা হয় না মানে সংকোচন প্রসারণ হওয়া আর পরিপাকতন্ত্র হজম করা আলাদা জিনিস তো তাই তারপরে তাহলে যকৃতের কাজ বেড়ে যায় যকৃতের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হয় কেন হয় ওই যে গ্লুকোজগুলো রক্তে যেতে হবে বুঝতে পারছো তারপরে আর কি হয় শ্বাস প্রশ্বাস জোরে জোরে হয় কেন জোরে জোরে হয় কারণ অক্সিজেন বেশি লাগবে না এটিপি তৈরি করতে তখন মানুষ এরকম করে মানে একটা জোরে টানা নিঃশ্বাস নেবে বা বেশি শ্বাস নিতে চাইবে এগুলো সব হলো সিম্প্যাথেটিক স্নায়ুর কাজ কাজ তাহলে মনে রাখবা লজিক্যালি মনে রাখবা যে এগুলো দরকার কিনা দরকার তো তাই না তো তাহলে পেশির কাজ বাড়ানোর জন্য হার্টবিট বেড়ে যাবে অক্সিজেন বেশি নেওয়ার জন্য শ্বাস প্রশ্বাসের কাজ বেশি হবে জোরে জোরে শ্বাস নেবে ঠিক আছে ফুসফুসের সংকোচন প্রসারণ বেড়ে যাবে হার্টবিটের সংকোচন প্রসারণ বেড়ে যাবে যকৃতের কাজ বেড়ে যাবে বুঝতে পারছো পরিপাকতন্ত্রের কাজ কমে যাবে আচ্ছা এখন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক মানে কি প্যারালাল যা যা ঘটছে তার সমান্তরালে ঘটবে রাত্রে মনে রাখবা প্যারাসিম্প্যাথেটিক হলো বিশ্রামে কাজ করে প্যারাসিম্প্যাথেটিক কখন কাজ করে বিশ্রামের সময় কাজ করে তো বিশ্রামের সময় তোমার আলো ঢোকার দরকার আছে নাই তো তখন পিপুল কি হয়ে ছোট হয়ে যাবে বিশ্রামে যাচ্ছ মানে তুমি ঘুমাবা তাহলে তো আলো ঢোকার দরকার নাই তাই পিপুল ছোট হয় আলো যেন না আসে বেশি বুঝতে পারছো এই সময় স্বয়ংক্রিয়ভাবে আমাদের চোখের পাতাও বন্ধ হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে একা একা বন্ধ হয়ে যায় আর তবে আমরা আগে বন্ধ করে রাখি যাতে করে আলো না ঢুকলে যখন আলো ঢোকা বন্ধ হয় তখন এক বিশেষ একটা হরমোন বের হয় বুঝছো তো এই হরমোন হলো যে আমাদের ঘুম আনতে সাহায্য করে এটা আমরা হরমোনের অধ্যায় পড়বো এটা শেষের দিকে আছে হ্যাঁ এই তাহলে এখন আর কি হয় যে শ্বাস প্রশ্বাস অত জোরে দরকার নাই হার্টবিট অত জোরে দরকার নাই তাহলে হার্টবিট স্লো হয়ে যায় হার্টবিট কি হয়ে যায় স্লো হয়ে যায় তখন বুকের যে হার্টবিট দেখো স্লো পালস এটা আস্তে মানে স্বাভাবিক দিকে কমে যাবে কারণ এখন বিশ্রামের সময় তোমার এগুলো এত দরকারই নেই তুমি তো কোনো শক্তি খরচ করবে না তাই না তবে পরিপাকতন্ত্রের কাজ উল্টাভাবে বাড়ে মানে তখন হচ্ছে যে পরিপাকতন্ত্রের কাজ চলতে থাকে আর কি মানে আগেরটা কি বন্ধ হয়ে যায় বা কমে যায় আর এটা হলো চলতে থাকে মানে সবই তো বিপরীত সবই কি বিপরীত তাই না তাহলে হচ্ছে পরিপাকতন্ত্র খাবারগুলো রেডি করতে থাকে পরে তো তোমার আবার ইয়ের সময় শুরু হবে জাগ্রত অবস্থায় কাজে লাগবে ওই জন্য এই সময় কাজগুলো করে বুঝতে পারছো অন্য কাজ তো নাই তাহলে এটিপি যা আছে সেগুলো খরচ করার জন্য পরিপাকতন্ত্রের কাজ চলে বুঝতে পারছো যকৃতের গ্লাইকোজেন ভাঙে না যকৃতের গ্লাইকোজেন তখন জমা করার কাজ হয় মানে গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হতে থাকে বুঝতে পারছো তাহলে পুরো হলো বিপরীত এটাই হলো সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক কাজ মনে রাখবে কি সিম্প্যাথেটিক হলো ভয়ঙ্কর সময় আপদকালীন সময় কাজ করে আর প্যারাসিম্প্যাথেটিক হলো বিশ্রামে কাজ করে মনে রাখবে যে তাহলে লজিকগুলো বুঝতে হবে কেন কেন এই কাজগুলো হয় তাই কি না যে তোমার হচ্ছে যে দেখবা শুধু বাঘ বলে না
যে কোনো বিপদে কিন্তু তোমার হার্টবিট জোরে হয়, হবে না? যে কোনো বিপদে হার্টবিট কিন্তু জোরে হয়, মানে তোমার কিছু একটা করতে হবে। এখনই যদি মনে করো দেখা গেলো যে এখানে মনে করো আমরা জানি না, ধরো কোনো একটা ভূত টুত বা জিন টিন আসছে, ভয়ঙ্কর কিছু আসছে, আসে গেট খুলে একবারে মনে করো যে তাহলে কি আমাদের হার্টবিট বেড়ে যাবে না? হ্যাঁ, আর চোখগুলো বড় বড় হয়ে যাবে, সবার চোখগুলো বড় বড় হয়ে যাবে, তাই না? আসল বাজে এরকম হয়, ভৌতিক কিছু হয় না, বা এই কঙ্কালে একা একা নাচানাচি শুরু করে দেবে, তাহলে কি হবে? শুধু হার্টবিট বাড়বে না, চোখ বড় বড় তাহলে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া তাই না? তো তাহলে হচ্ছে যে বিপদে এগুলো যে হয়, এটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারছি, হয় না? বিপদ হলে ওই সময় হওয়া দরকার যে তোমাকে বেশি শক্তি সাপ্লাই করছে, তুমি কিছু একটা করো, হয় তুমি জানলা দিয়ে নিচে লাফ দাও, জানলা দিয়ে লাফ দিতে পারবে না, গিরিল আছে, অথবা তুমি দৌড় দাও, এইটার জন্য শরীর তোমাকে রেডি করতে থাকে, তুমি কিছু একটা করো, বাঁচার চেষ্টা করো। হ্যাঁ, যে কুকুর তাড়া করলেও তোমার হার্টবিট বাড়বে, তখন তুমি দৌড় দিবা না, যদিও কুকুরের সাথে তুমি দৌড়াই পারবে না, বাস্তবিক পারার তো সময়, ওরা অনেক জোরে দৌড়াতে পারে, কিন্তু তোমার ওই যে পেশিতে শক্তি বেশি হচ্ছে, তো তুমি অনেক জোরে দৌড়াতে পারবে ওই সময়, ওই সময় বুঝতে পারছো? উপরে না গেলে, যেমন আমার এক প্রাক্তন স্টুডেন্ট বলছে, ওই ট্রেন থেকে আসছিল রাত্রে 12টা 12:30টায়, তখন নাকি ওই শুভ পেট্রোলিয়াম ওই দিতে আসছে, ওই সময় আর কি ছিনতাইকারী পেট্রোল ধরা, মানে দাঁড়াতে হচ্ছে, তখন বুঝতে পারছে, হ্যাঁ, চাকু দিচ্ছে, তখন জোরে দৌড় দিছে, ওরাও ওর দিকে দৌড় দিছে। তো তখন হচ্ছে যে আমি অবাক, অন্য সময় আমি এত জোরে দৌড়াতে পারি না, আমি অনেক জোরে দৌড়াতে পারছিলাম, ওরা আমাকে ধরতে পারলো না, মানে ও যে বেশি বিপদে আছে, ওই জন্য ওর বেশি বেশি ভালো কাজ করতে, আর যারা ধরতে আসছে সেটা বিপদে নাই, ওই জন্য ওরা পারলো না। তো বিপদে পড়লে এরকম দৌড় দিবা নাকি? দৌড় দিতে হবে। আচ্ছা, তাহলে এই হলো কাজ, ঠিক আছে? সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক কাজ, এগুলো সবই স্বয়ংক্রিয়ভাবে হয়। এবার দেখো পরের বিষয়টা, অবশ্যই মনে রাখতে হবে যে সুষমন স্নায়ু 31 জোড়া আর কর্টেক্স স্নায়ু হলো 12 জোড়া। এই যে ব্রেন থেকে যেগুলো স্নায়ু বের হয়েছে, বের হয়ে নাকে মুখে গলায় বুকে ঢুকে আসছে, হ্যাঁ, সেগুলো হলো ব্রেন থেকে বের হলে কর্টেক্স, কর্টেক্স থেকে বের হচ্ছে তাই কর্টেক্স। আর সুষমন থেকে বের হলে এটা হলো সুষমন না স্নায়ু, সুষমন না প্রান্তীয় স্নায়ু, ঠিক আছে? কর্টেক্স প্রান্তীয় স্নায়ু, কয়টা কয়টা এটা মনে রাখতে হবে। এবার দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্কের এই অংশটা মনে রাখতে হবে, মস্তিষ্কের শেষের দিকে আছে 3টি অঞ্চল, অগ্র, মধ্য, পশ্চাৎ। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখবা, আমাদের মাথার উপরে যে ব্রেন আছে এটাই আসলে অগ্র, তারপরে মিডিলে আছে মধ্য, নিচের দিকে আছে পশ্চাৎ। তো আসলে তো এইভাবে হওয়া উচিত ছিল, অগ্র মস্তিষ্ক না হয়ে উপরের মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, বা পিছনের মস্তিষ্ক, বা নিচুর দিকের মস্তিষ্ক, এরকম হওয়া উচিত ছিল না? কিন্তু কেন অগ্র মস্তিষ্ক না হলো, মাথার উপরের দিকটা বলতো, কারণ কি? মানে আমাদের মস্তিষ্কের, হ্যাঁ, উপরের দিকে যে মস্তিষ্কটা আছে, উপরের দিকের মস্তিষ্ককে বলা হয় অগ্র মস্তিষ্ক, কিন্তু হওয়া উচিত ছিল উপরের মস্তিষ্ক, তাই না? ঊর্ধ্ব মস্তিষ্ক, এটা হওয়া উচিত ছিল না? বা সুপিরিয়র ব্রেইন হওয়া উচিত ছিল, সবার উপরে আছে, তাই না? কিন্তু তা না হয়ে না, এটা তো সুপিরিয়র হওয়া উচিত ছিল, এটা না হয়ে কি হলো যে অগ্র মস্তিষ্ক, ঊর্ধ্ব মস্তিষ্ক হওয়া উচিত ছিল, যেহেতু মাথার উপরে আছে না, তো ঊর্ধ্ব মস্তিষ্ক না হয়ে অগ্র মস্তিষ্ক হলো কেন বলো? সামনের দিকে আগিয়ে থাকে না, সেটাও না, আমাদের গোটা এইটুকুই কিন্তু অগ্র মস্তিষ্ক, গোটাটা জুড়েই, তারপরে অগ্র মস্তিষ্ক হওয়া উচিত ছিল ঊর্ধ্ব মস্তিষ্ক না, ব্রেনের এই গোটাটা জুড়েই কিন্তু অগ্র মস্তিষ্ক, তার মিডিলে আছে মধ্য, তার নিচের দিকে আছে যে পশ্চাৎ। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে মানুষ ছাড়া পৃথিবীর প্রায় সকল প্রাণী তারা তো এইভাবে চলে না, এইভাবে যখন চলে তখন কি এটাই কি অগ্র হয় না মাথাটা? বুঝলি? ওই জন্য ওই অন্যান্য প্রাণীর সাথে সামঞ্জস্য রেখে নাম হচ্ছে অগ্র, মধ্য, পশ্চাৎ। কারণ তুমি যদি এইভাবে করে হাঁটো হাত দিয়ে, তাহলে কি এই অংশ কি আর ঊর্ধ্ব থাকে? এটা তো সামনে চলে গেল না, এইভাবে নাম হচ্ছে অগ্র, মধ্য, পশ্চাৎ। বুঝতে পেরেছো কারণটা কি? কাজে তুমি অগ্র বলতে হবে, উচ্চ বলা যাবে না, অন্যান্য প্রাণীর সাথে সামঞ্জস্য রেখে এই নামটা করা হয়েছে। আচ্ছা, এখন দেখো
মেনিনজেস কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন। সমগ্র মস্তিষ্ক ও সুষমাকাণ্ডে একটি দৃঢ় ও মজবুত আবরণে আবৃত থাকে, একে মেনিনজেস বলে। মেনিনজেস মানে পাতলা আবরণ, হ্যাঁ, মেনিনজেস মানে পাতলা আবরণ। আমাদের যে মস্তিষ্ক আছে এর বাইরে একটা আবরণ আছে, আবার আমাদের সুষমাকাণ্ড আছে না, ওর বাইরেও কিন্তু একটা আবরণ আছে। ওই আবরণটাই কিন্তু যে মেনিনজেস। তবে মস্তিষ্কটা বেশি প্রোটেকশন যুক্ত, দুই পর্দা যুক্ত, আর সুষমাকাণ্ডেরটা হলো এক পর্দা যুক্ত, বুঝছো, বাহ্যিক ভাবে আর কি। হ্যাঁ, ভিতরে আরো অনেক ভাগ আছে আর কি। হ্যাঁ, তো কারণ এটা বেশি প্রোটেকশন দরকার, এটা তো আমাদের মেইন, তাই না? এটা বেশি প্রোটেকশন দরকার। কেউ যদি মাথায় বাড়ি মারে, তারপর হচ্ছে সরাসরি ব্রেনে লাগে না, আগে এটা লাগে। এটা ধরো ফেটে উঠে ভিতরে চলে আসে, তাহলে আগে মেনিনজেস লাগে, তাও ব্রেনে লাগে না, বুঝছো। তো এই জন্য মানে এটা প্রোটেকশন বেশি দরকার একটা মানুষকে বাঁচায় রাখার জন্য। তো প্রথমত চামড়া কাটে, তারপরে ব্রেনও ধরো কাটলো, তারপরে মেনিনজেস, তারপরে ব্রেন, মানে অনেক দেরিতে। করটির উপরে চামড়া, তাই না, চামড়ার নিচে করটি, করটির হাড়, এই হাড় এটাও ধরো ভেঙে গেছে, তার নিচে আবার হলো মেনিনজেস। ওইটা ওইটা মনে করো কাটতে হবে, তারপরে ব্রেনের কাছে যাইতে হবে, ওটাই লাস্ট একবারে। মানে যেহেতু এটা খুবই পরিষ্কার দরকার না, ব্রেন ছাড়া তো মানে মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না, এটা বেশি সুরক্ষা। হ্যাঁ, আর মেরুদণ্ডের এটা এমনিতে হাড় দিতে পিছন দিকেও ঘেরা টেরা আছে, ওখানে একটা পর্দা হলেই হয়, এই হলো ব্যাপার, বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে এইগুলো সবই এমসিকিউর জন্য। হ্যাঁ, যেমন দেখো ডুরামিটার, এখানে ছবির দিকে তাকাও, পরীক্ষায় যদিও ছবি আঁকতে হবে না, যে এখানে দেখো ছবির দিকে তাকাও, যে এই ছবির দিকে বলা হচ্ছে যে ডুরামিটার মানে শক্ত। আচ্ছা, মেটার মানে কি? মেটার মানে মায়ের, মা থেকে ম্যাটার, মিটার, মিটার, মিটার মানে এই যে মা আছে না, আমরা মা, মিটার মানে হলো যে মায়ের মতো আবৃত করে রাখে, যে মায়ের মতো আবৃত করে রাখে, তাকে বলে মেটার। ঠিক আছে, পরীক্ষায় করে এরকম আসছিল মিটার। তাহলে এটা হবে, এটা মানে সমস্যা, এটা মানে সমস্যা, এইটা মানে আবরণ, তাহলে এটা তো সমস্যা। তাহলে এটা থাকলে কিন্তু এটা হলো না। হ্যাঁ, এটা হবে, এটা হবে না, এটা হলো ম্যাটার। মানে ওই যে ম্যাটার বলে না, ম্যাটার, এটা কোনো ম্যাটার, ওই ম্যাটার আর এটা মেটার, একই উচ্চারণ, একই ম্যাটার, কিন্তু হলো একটা হলো একটা টি। তাহলে মনে রাখবা ডুরামিটার শক্ত, আর মনে রাখবা ডুরা মানে দূরের, সবার দূরেরটা। এখানে ছবির দিকে দেখো, তাহলে করটি উপস্থিত, তারপরে দেখো ডুরামিটার। হ্যাঁ, তারপরে এরপরে আছে সাবডুরাল স্পেস, তারপরে হলো সিস্টারনি। সাবডুরাল সিস্টেম মানে কি, নিচে, ডুরার নিচে যেটা, ওই জায়গায় কিন্তু ফ্লুইড যুক্ত হয়, ওখানে একটু তোমার হচ্ছে তরল উপাদান থাকে, এই আর কি। তো তারপরে নিচের দিকে দেখো অ্যারানকয়েড। অ্যারানকয়েড নামকরণটা হচ্ছে, অ্যারান মানে জাল, জালের মতো লাগছে না দেখে, অ্যারানকয়েড মানে জাল। অ্যারান মানে অ্যারান মানে জাল, অ্যারান মানে জাল, জালের মতো লাগছে, তাই না? তো একটা স্তর, যে স্তরে অসংখ্য থলির মতো গঠন আছে, এরকম থলির মতো গঠন আছে, এরকম থলির মতো গঠন আছে। হ্যাঁ, এর মধ্যে রক্তজারক আছে, আবার থলির মতো গঠন, এর মধ্যে রক্তজারক আছে। এই যে থলির মতো গঠন, এর মাঝে গ্যাপ আছে, গ্যাপেও কিন্তু অনেক তরল তরল আছে, রক্তজারক আছে। আর এই জিনিসগুলোকে কিন্তু বলা হয় সিস্টার্নি, কারণ এটা সিস্ট মানে থলে, লম্বা থলের মতো, এই জন্য নাম হলো সিস্টার্নি। সিস্টার্নি এর নাম হলো সিস্টার্নি, সিস্ট মানে থলে, লম্বা থলের মতো। হ্যাঁ, কিন্তু এর মাঝে মাঝে ফাঁকা জায়গা, সিস্টার্নির মাঝে মাঝে কি ফাঁকা জায়গা। তাহলে ডুরামিটারের নিচে যে অ্যারানকয়েড স্তরের কথা বলা হচ্ছে, যে তাহলে সাব অ্যারানকয়েড স্তর, যেটা সাব অ্যারানকয়েড স্তর মানে কি, যে অ্যারানকয়েডের নিচে যেটা, সেটাকে বলে সাব অ্যারানকয়েড স্তর। এখানে কিন্তু তরল থাকে, আবার স্পেস আছে, এখানে তরল। সাব অ্যারানকয়েড স্তর হলো তরল। আচ্ছা, তারপরে হলো পায়ামিটার। পায়া মানে পাতলা, পায়া মানে কি পাতলা, পায়া মানে পাতলা, পাতলা স্তর। তারপরে সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স, এটা তো বুঝতেই পারছো যে সেরিব্রাল মানে মস্তিষ্ক, সেরিব্রাল মানে মস্তিষ্ক। মস্তিষ্কের বাইরের দিকের যে মস্তিষ্ক, বাইরের দিকে যে মস্তিষ্ক, তার নাম সেরিব্রাল কর্টেক্স। কর্টেক্স মানে হলো বাইরের দিক বুঝায়। হ্যাঁ, আর সেরিব্রাল মানে মস্তিষ্ক, সেরিব্রাল মানে কি মস্তিষ্ক। তাহলে উপরের দিকে দেখো কতগুলা আবরণ,
যে প্রথমে হলো করোটিড স্তর, তারপরে ডুরামিটার, তারপরে সাব ডুরাল স্পেস, তারপরে হলো অ্যারানকয়েড, তাই না? সবগুলোকে একসাথে অ্যারানকয়েড বলছে। আর এর মধ্যে কালো কালো যে অংশগুলো এটা হলো সিস্টানি, লম্বা লম্বা থলের মতো, ঠিক আছে? এই তারপরে পায়োমিটার, পাতলা মিটার, তারপরে হলো সেরিব্রাল কর্টেক্স বা ব্রেন শুরু হলো। এখান থেকে এমসিকিউ জন্য যেগুলো পড়বা সেটা হলো ডুরামিটার, ডুরামিটার তো পড়বাই, তারপর হলো এপিডুরাল এবং সাবডুরাল স্পেস, এটা মনে রাখতে হবে। ডুরাল এবং সাবডুরালের মাঝের স্পেস এটা হলো এপিডুরাল এবং সাবডুরাল, এগুলো কিন্তু এমসিকিউ জন্য। হ্যাঁ, অ্যারানকয়েড স্পেস, মানে নামগুলো খালি মনে রাখতে হবে, ভিতরগুলো মনে রাখতে হবে কোনটার কি নাম। যেমন ধরো এইভাবে আসে, মেনিনজেসের স্তর 9 কোনটি, মেনিনজেস পর্দার অংশ 9 কোনটি, এভাবে অ্যাডমিশনে আসে। হ্যাঁ, মেনিনজেসের স্তরের মধ্যে কোনটি নাই না, মানে ধরো এখানে তো ডুরা আছে, তাই না, ফায়ার আছে, অ্যারানকয়েড আছে, এখন অন্য কিছু থাকলো, তাহলে ওইটাই হলো না, বা কোনটি হলো মেনিনজেস পর্দার অংশ, এভাবেও আসতে পারে। তো এখানে কিন্তু মেনিনজেসের কাজটা গুরুত্বপূর্ণ, কাজগুলো সবগুলোই করতে হবে। দেখো, এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বিভিন্ন যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পুষ্টি পদার্থ সরবরাহ করে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে। এই পর্দার মধ্যে তো কোষ আছে, এই কোষগুলো হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএ। এর যে সংক্ষেপে বলে সিএসএ। এরকম নাম কেন হলো? সেরিব্রো মানে সেরিব্রাল মানে মস্তিষ্ক, সেরিব্রোস্পাইনাল, স্পাইনাল মানে হলো এই তরলগুলো কিন্তু আমাদের যে সুষমা কাণ্ড আছে ওর মধ্যেও মিশে, তাই এর নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে যে ফ্লুইডটা শুধু যে ব্রেনে আছে, সেরিব্রালে আছে তা না, সুষমা কাণ্ডের মধ্যে আছে, এর মধ্যে তো সুষমা কাণ্ড আছে না, ওর মধ্যেও আছে, এটা বোঝানোর জন্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। বুঝতে পারছো? সিরিজটা বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে বলবা। হ্যাঁ, আচ্ছা, পরে বাসায় আবার পড়ে দেখবা সমস্যা আছে কিনা। আচ্ছা, এবার দেখো মেনিনজেসের তার বলছে কেন্দ্রীয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে, সকলে করতে হবে এমসিকিউর জন্য এবং ক্ষয়ের জন্য। এবার দেখো মেনিনজাইটিস, আইটিস মানে হলো ইনফেকশন, আইটিস মানে কি? ইনফেকশন বা প্রদাহ, আইটিস মানে ইনফেকশন বা প্রদাহ। তাহলে ইনফেকশন হওয়া মানে জীবাণু দ্বারা আক্রান্ত হওয়া। তো মেনিনজাইটিস কাকে বলে এটা পড়বা, তবে এখানে পড়তে হবে কাদের দ্বারা এটা হয়। দেখো, এটা হয় হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, 25টা পরজীবী জীবাণু দ্বারা হয়। তবে যে ব্যাকটেরিয়াতে সবথেকে বেশি হয় তার নাম হলো নিসেরিয়া, নিসেরিয়া মেনিনজাইটিস, তাই তো? নিসেরিয়া, নিসেরিয়া নামকরণ কেন হয়েছে বলো তো? এটা একটা ব্যাকটেরিয়া, তাই না? কিন্তু নিসেরিয়া নাম হলো কেন এই ব্যাকটেরিয়ার নাম? এই ব্যাকটেরিয়ার নাম নিসেরিয়া কেন হলো? এটা অন্য কিছু তো হতে হতো, তাই না? রাফিয়া, তাই না, বা দিয়া বা শ্রীধারিয়া, তাই না, এরকম হতে পারতো, সালমান রিয়া। হ্যাঁ, এই দেখো, দেখছো, আমি দেখছি কয়েকদিন থেকে কিন্তু ভালো ফর্মে আছে। চলো, পরীক্ষা হলে থাকছে না, পরীক্ষা থাকলে মনে করে রেঞ্জি কনফার্ম হয়ে যাবে। এটা একটা বৈজ্ঞানিকের না। হ্যাঁ, হ্যাঁ, এই বছরই পরীক্ষা দেওয়া উচিত। দেরি করে কি হবে? হ্যাঁ, নিচ্ছে না, ভালো তো এটা। এই বছরে কি দরকার? তাড়াতাড়ি ডাক্তার হয়ে গেলে তাড়াতাড়ি বেতন চালু হয়ে যাবে, বিয়েও তাড়াতাড়ি করতে পারবে, সব কিছু। আবার বাবুরাও সব তাড়াতাড়ি, না সবই। হ্যাঁ, আবার বাবুরাও তাড়াতাড়ি হলে বিয়েও তাড়াতাড়ি হবে, আবার নাতি নাতনির মুখও দেখতে পারবে, সব দিকেই সুবিধা। কোথা থেকে কোথায় না, এই বছরই পরীক্ষা দিতে হবে, তাড়াতাড়ি সব পারবেন। আচ্ছা, তাহলে এটা হলো বৈজ্ঞানিকের নাম। হ্যাঁ, জার্মান বিজ্ঞানী, একজন জার্মান বিজ্ঞানী, তিনি এটা আবিষ্কার করেছিলেন, এই ব্যাকটেরিয়া পাইছিলেন, মেনিনজেসে পাইছিলেন, তাই এরকম নাম হয়েছে। এখানকার সকল বৈশিষ্ট্য এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে। মেনিনজেস হলে কি কি সমস্যা হয় দেখো, বলছে মস্তিষ্কের ক্ষতি হয়, শ্রবণ শক্তি হ্রাস পায়, শেখার অক্ষমতা, শ্রবণ শক্তি না থাকলে শিখতে পারবে না। মেনিনজেসের লক্ষণগুলোর মধ্যে আছে, লক্ষণগুলো হচ্ছে হঠাৎ জ্বর হওয়া, মাথা ব্যথা, ঘাড় শক্ত, মানে কি জানো, ঘাড় নিচের দিকে করা, এই আশপাশে এরকম ঘোরানো, এগুলো করা সম্ভব না। এমনি যে ঘাড় ব্যথা হয় এটা তুমি এইভাবে করে ঘোরাতে পারো না, এইভাবে ধরো ঘোরাতে পারো না,
ওটা ভিন্ন। কিন্তু তুমি গোটা ঘরকে ঘোরানো না, মানে এদিক এদিক তাকানো না, মানে এদিক করতে পারবে না, এদিকেও করতে পারবে না, আবার এরকম করতে পারবে না, তাহলে তুমি বুঝতে পারছো তোমার মেনিনজাইটিস। বুঝছো? ধরো তোমার মাথা ব্যথা করছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে তুমি ঘাড় নড়াতে পারছো না, ঘাড় নড়ানো বলতে ওইটা বোঝাই, হ্যাঁ, যে নিচের দিকে করতে পারতো না, পিছন দিকে করতে পারতো না, এই করতে পারতো না, এদিকে করতে পারতো না, তাহলে বুঝতে হবে তোমার মেনিনজাইটিস। বুঝছো? তাদের চিকিৎসা না করলে মারাও যায় অনেকে, মেনিনজাইটিসেও মারা যায়। বুঝতে পারছো? শেষ পরিণতি হলো মৃত্যু। ওই জন্য তখন তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে। এই যে এখানে বলছে যে সংক্রমণ, কিছু লোক সংক্রমণে মারা যায় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ঘাড় শক্ত হবে। আর কি বলছে যে বমি বমি ভাব, ফটোফোবিয়া। এখন বমি বমি ভাব হলে, এখন মনে করো মেয়েদের দিতে হয়, বিবাহিত মেয়েদের দিতে হয়। বমি বমি ভাব হলে মনে করো যে বাবু হবে, এরা তো বুঝবে না, বুঝতে সমস্যা হবে। বিবাহিত হলে, বিবাহিত হলে তো এটা ভাববে যে তাহলে সুখবর সুখবর, হ্যাঁ। বুঝছো? গ্রামের অনেক শাশুড়ি আম্মা আছে, ধরো গ্রামের আর কি, হ্যাঁ। তো যদি বিয়ের পরে বউ যদি এই কথা বলছে যে আমার বমি বমি লাগছে, আর মিষ্টি খাওয়াতে শুরু করে দেয়, মিষ্টি নিয়ে এসে বউকে খাওয়াবে, আশপাশে সবাই মিলে পরে দেখা যায় অসুস্থ। হ্যাঁ, পরে এরকম হয়ও, কিন্তু বুঝে না, মনে করছে যে এই তো মিষ্টিগুলো লস হয়ে যায় না। না। কিন্তু গ্রামের সহজ সরল যারা না, তারা বুঝে না, তাদের সময় তো অত অসুখ বিসুখ ছিল না, এখন তো অসুখ বিসুখ বেশি, ভেজাল খাওয়া বেশি। তো ওই কারণে বমি বমি আসছে, মানে এই তো বুঝছো, তখন হচ্ছে যে এই সাথে সাথে ইয়ে শুরু করে দিল, মানে মিষ্টি মিষ্টি আসবে না, খাওয়া স্যার ওই উপলক্ষে তো মিষ্টি আসতো না মসজিদে, তখন যেতাম গ্রামে যখন থাকতাম। তাই। তাহলে তো ধরো, মানে ওই জানি না, ও হয়তো জানি না কি জন্য মিষ্টি খাওয়াচ্ছে, পরে শুনছে যে এই কাহিনী, পরে দেখা যাচ্ছে বাবুর কিছু না, তাহলে একটা ডোজ খাই গেল। তো এরকম তো এখন বমি বমি ভাব হলে তো আসলে এটা বুঝতে পারাটা মুশকিল, তাই না? তো যারা আর অবরোধ যদি বমি হয়, সেটা ভিন্ন অন্য কারণে হচ্ছে ফটোফোবিয়া। ফোবিয়া মানে ভয়, ফোবিয়া মানে কি ভয়। ফটো মানে আলো, আলোর দিকে তাকাতে পারে না, আলোর দিকে তাকালে ব্যথা আরো বেড়ে যায়। পরিবর্তিত মানসিক অবস্থা যদি শিশুদের হয় আর কি, শিশুরা হতে পারে ধীর বা নিষ্ক্রিয়, খিটখিটে, বমি ভাব সম্পূর্ণ, ফুলে যাওয়া। ফন্টানেল মানে হচ্ছে যে ওদের মস্তিষ্কের উপরের দিকে যে কর্টিকা গুলো থাকে, তো গ্যাপ গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যে দেখা যায় চামড়া ফুলে যায়। ওটা থেকে বুঝতে হবে যে তার মেনিনজাইটিস। ওদের তো কর্টিকার মানে গ্যাপ থাকে, বুঝছো? হ্যাঁ, ওই গ্যাপে, হ্যাঁ মাঝখানে, ওই মাঝখানে কিন্তু সব স্যার এই যে এরকম হয়, হ্যাঁ এরকম করে, হ্যাঁ ওই জায়গাটা হ্যাঁ, ফুলে যায়। নড়ে। ওই জায়গাটা ফুলে যায়, ফুলে গেলে তখন বুঝতে হবে যে এটা হয়েছে। কিন্তু ওটা করে কেন? ওইটা ওইখানে রক্ত চলাচল ঘটে, তো ওইখানে গ্যাপ আছে, ওই রক্ত চলাচলে ওখানে রক্তনালী আছে, ওই রক্তনালী দিয়ে রক্ত পাস করার সময় তখন নড়াচড়া করে। আমাদের উপরে। হ্যাঁ হ্যাঁ, আমাদের উপরে এখানে। আমাদের আমাদের তো হবে না খুব একটা, কারণ আমাদের করটিটা সব বড় হয়ে লেগে গেছে, আর ওদের লেগে থাকে না, করটিটা একটু দূরে থাকে, বুঝছো? মানে ওদের হচ্ছে একটু গ্যাপ থাকে। ধরো এটা ফ্রন্টাল, তো এটার দিকে এরকম এরকম গ্যাপ, আর আমাদের তো বড় হয়ে লেগে গেছে, বুঝছো? কত বছর? 6 বছর পরে পুরোপুরি লেগে যায়, 6 বছর পরে পুরোপুরি লেগে যায়। 6 বছর থেকে লাগতে শুরু করে, এখন কারো হয়তো সর্বোচ্চ 8 বছর লাগে লাগতে, তবে 6 বছর পর থেকে লাগা শুরু হয়ে যায়। তাহলে এইগুলো এইটা হলে কি কি সমস্যা হয়? হ্যাঁ, এটা হলে কি কি সমস্যা হয়? ও এই যে মেনিনজাইটিস হলে ওই যে বলছে বমি বমি। যে তোমার বমি ভাব, সবথেকে প্রধান লক্ষণ ওই যে ঘাড় শক্ত হয়ে যাবে, গ্রীবা শক্ত হয়ে যাবে, ঠান্ডা গ্রীবা মানে গোড়াটা, এটা হলো প্রধান লক্ষণ। যদি গ্রীবা শক্ত হয়ে যায়, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার মেনিনজাইটিস, এটা হলো প্রধান লক্ষণ। কারণ বমি তো অনেক কারণে হতে পারে। সেই অনেক ছেলেরা আছে বাসে জার্নি করলে বমি করে, আছে না? তাহলে তো তোর বলা যাবে না ওর বাবু হবে, এটা তো বলা যাবে না। বমি করছে, তাই না? তো এটা তো হয় অনেকে, ওইটা না। কিন্তু তোমার যদি গ্রীবা যদি তুমি সামনে ঝুঁকাতে পারছো না, পিছন দিয়ে মানে একবারে রোবটের মতো হয়ে যায়। রোবট যেমন কি হলো, রোবটটা তো হাতটা নড়ে না, তো এইভাবে এরকম হয়ে যায়, তাহলে এটা প্রধান। এখন ফটোফোবিয়া হবে, বমি ভাব হবে, এটা ভিন্ন। জ্বর হবে, এগুলো ভিন্ন। মাথা ব্যথা হবে প্রচন্ড, এগুলা যে কোনো কারণে হতে পারে, কিন্তু প্রধান লক্ষণ হলো গ্রীবা শক্ত হয়ে যায়, এটা প্রধান লক্ষণ। বুঝতে পারছো? তাহলে এখানে সবগুলো বৈশিষ্ট্যই করতে হবে, হ্যাঁ।
মেনিনজাইটিস এবং মেনিনজাইটিস ক্ষয়ের জন্য পড়ে রাখা ভালো, যদিও কখনো আসেনি, কিন্তু হচ্ছে মেনিনজাইটিস তো রোগের, মেনিনজাইটিস হলো পদ্মা আর মেনিনজাইটিস হলো রোগের নাম। এবার ধরো মস্তিষ্ক গঠন অংশ কাজ। মস্তিষ্কের 3 নম্বর লাইন থেকে প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন পুরুষের দিকে 1500 সিসি ও মহিলাদের প্রায় 1300 সিসি, এটা মনে রাখবো। গড় ওজন 1.3 থেকে 1.4 কেজি, যা দেহের মোট ওজনের 2% গঠন করে। এতে প্রায় 100 বিলিয়ন, এটা কিন্তু মেডিকেল 16 সালে আসছে। হ্যাঁ, মেডিকেল 16 সালে 100 মানে 1 লক্ষ কোটি, 1 লক্ষ কোটি থাকে আর কি। হ্যাঁ, 1 লক্ষ কোটি নিউরন থাকে, 1 লক্ষ কোটি, মেডিকেল 16 সালে আসছে, 1 লক্ষ কোটি নিউরন থাকে। মস্তিষ্ক কাকে বলে এটা? হ্যাঁ, মস্তিষ্ক এটা অবশ্য আসে না, ধারণা নিয়ে রাখলে পড়বা, একবার এমনি জাস্ট রিডিং করে রাখবা, তাকে লিখতে পারবে, 1 মার্কের জন্য তো সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে মস্তিষ্কের 3টা অংশ, এটা ইংরেজি বাংলা দুটো মনে রাখবা। অগ্র মস্তিষ্ক,